শিক্ষাঙ্গনের সম্প্রীতি ফেরাতে আজ থেকে সংহতি সপ্তাহ ঘোষণা। ফ্যাসিবাদী চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ ১৯ সংগঠনের। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। প্রায় ৬০ থেকে ৭০ কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি সাধন করে এবং অনেক ল্যাপটপ, মোবাইল, তারপরে টিভি, চেয়ার এগুলো লুটপাট করে নিয়ে যায়। আমরা আমাদের মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। সোহরাওয়ার্দী নজরুল কলেজের শিক্ষার্থীদের হামলায় ধ্বংসস্তূপ মাহবুব মোল্লা কলেজ। উস্কানিতে পা না দিয়ে হানাহানি বন্ধের আহ্বান দুই উপদেষ্টার। বিগত ফ্যাসিস্ট সরকার তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমাদেরকে অনেক বেশি এইসব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে নাগরিক সেবা বিঘ্নিত। জন্ম নিবন্ধন থেকে যে কোনো সনদপত্র পেতেই ঘুরতে হচ্ছে দিনের পর দিন। বেশিরভাগ হয়রানি হচ্ছে। আজকে আসতেছি, কালকে আসতেছি, এক সপ্তাহ পর আসে, বলে যে হয়ে যাবে, আজকে করে দিব, কালকে করে দিব, ১.৫ মাস ২ মাস। আমার বলি না, সবারই। নাটোরের শতাধিক স্থানে স্লিপারের ক্লিপ চুরিতে ঝুঁকিতে রেলপথ। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি লাইনগুলো দ্রুত মেরামতের তাগিদ। বিলুপ্তির ঝুঁকিতে থাকা মাল পাহাড়িয়া ভাষা সংরক্ষণের উদ্যোগ। বিশ্বের ২৯৫তম কিবোর্ড হিসেবে ডিজিটাল হরফ ও কিবোর্ডের উদ্বোধন। যুক্তরাষ্ট্রে আদানির ঘুষকাণ্ড ইস্যুতে লোকসভায় দিনভর সরব বিরোধী শিবির। ভারতীয় শিল্প গোষ্ঠীটির সাথে লেনদেন বন্ধ করেছে ফ্রান্সের টোটাল এনার্জি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক বিশৃঙ্খলা বন্ধ করে ঐক্য ফিরিয়ে আনতে আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের ঘোষণা দিয়েছে ১৯টি ছাত্র সংগঠন। সোমবার রাতে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সাথে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠক শেষে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জানান, ৭ দিনের মধ্যে একতা ও সংহতির বার্তা নিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন তারা। সোমবার সকালে কলেজ শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ডেমরা এলাকা। শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সাথে। দিনভর চলা এ সংঘর্ষ নিয়ে রাতে বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ সহ দেশের ১৯টি শিক্ষার্থী সংগঠন। জানানো হয়, মঙ্গলবার থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করা হবে। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে। প্রচারের অংশ হিসেবে এই সপ্তাহের আয়োজন করা হয়েছে এবং এখানে প্রত্যেকটি ছাত্র সংগঠন তার স্ব ব্যানারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাবে এবং এই সপ্তাহটি আমরা পালন করব। আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, গত ৩ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন, তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। পাশাপাশি সে সময় নিয়োগ পাওয়া আওয়ামী লীগারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল ৫ই আগস্টের পূর্বে, সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। সমাজ থেকে ফ্যাসিবাদীদের মূল উৎপাটনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ছাত্রনেতারা। যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে শক্তিগুলো রয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর চালায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। পরে মাহবুবুর রহমান কলেজ শিক্ষার্থীরা পাল্টা হামলা চালালে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবিও। সন্ধ্যার পর ঢাকা সিলেট মহাসড়কে শুরু হয় যান চলাচল। এদিকে দুপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ঘটনা মীমাংসার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডেমরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। চলে লুটপাটও। কলেজের চেয়ার টেবিল, কম্পিউটার সহ যে যা পেরেছে নিয়ে যায়। তছনছ করা হয় আসবাবপত্র। পরে তাদের ধাওয়া দেয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বেধড়ক মারধর করা হয় অনেক শিক্ষার্থীকে। এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীরা কয়েকজনকে নিরাপদে সরিয়ে যেতে সহায়তা করে। এখন সন্ত্রাস কারা? আমাদের সন্ত্রাস বলতে এখন সন্ত্রাস কারা? আমার রুমমেটে প্রকাশ্যে কপিছে। ওরা প্রায় 3000-4000 পোলাপান নিয়ে আসে ডিএমআরসিতে, ভাঙছে, তারপর পিছনে কোবাইছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। এ সময় বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। সেনাবাহিনীও আসে নাই, পুলিশ আসে নাই, কোনো ধরনের আইন শৃঙ্খলা নাই। একটা দেশকে এইভাবে চলতে পারে? শিক্ষা প্রতিষ্ঠানের যদি এই হাল হয় তাহলে আমরা শিক্ষক হিসেবে লজ্জিত। আমি গেছি, সবাই মারতাছে আর সহ্য হইতেছে না, ব্লাড বেরিয়ে যাচ্ছে, আমি যাই সারাইছি। ভাঙচুর যে করছে, যে ক্ষয়ক্ষতিটা করছে, এর খেসারত তো দিতে হবে। ঘণ্টা দুয়েক এমন ভয়াবহ পরিস্থিতির পর পুলিশ ছাত্রদের সাথে কথা বলতে এগিয়ে আসে। এক পর্যায়ে আলোচনায় বসতে রাজি হয় শিক্ষার্থীরা। এটা আলোচনার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাধান করব। তোমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী। মোতায়েন করা হয় 6 প্লাটুন বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় 6 ঘন্টা পর ঢাকা সিলেট মহাসড়কে শুরু হয় যান চলাচল। পরে এক সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ দাবি করেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো ক্যাম্পাস। প্রায় 60 থেকে 70 কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি সাধন করে এবং অনেক ল্যাপটপ, মোবাইল, তারপরে টিভি, চেয়ার এগুলো লুটপাট করে নিয়ে যায়। আমরা আমাদের মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আগামী দিন আমরা আমাদের মামলা করব। এর আগে রবিবার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে জড়ো হয় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মূলত সেখান থেকেই ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়ে ভাঙচুর চালায় তারা। সূত্রপাত হয় সংঘর্ষের। চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে রোববার জনসন রোডের ন্যাশনাল মেডিকেলে হামলা চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এতে বাধা দিলে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে ভাঙচুর চালান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা শক্ত হাতেই দমন করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করার আহ্বান জানান তিনি। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষের সাথে যারা প্রতারণা করছে তাদের বিচারের আওতায় আনা হবে। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে মানুষ জমায়েত, এরকম কয়েকটি ইস্যুতে সোমবার দিনভর উত্তেজনা ছিল রাজধানী জুড়ে। এসব ঘটনার প্রেক্ষিতে ব্রিফ করে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস উইং। অপ্রীতিকর কিছু ঘটনা ঘটেছে। ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে গুরুত্ব পায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলার বিষয়টি। এ বিষয়ে উদ্বেগ জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, শিক্ষার্থীদের এ ধরনের আচরণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। কোনো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তবে হামলা ও সংঘর্ষের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার কথা জানান আসিফ মাহমুদ। এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে। ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কীভাবে করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সোমবার একটি ঘটনাবহুল দিন কেটেছে। ঋণ দেওয়ার নামে ভোররাতে রাজধানীতে কিছু সাধারণ মানুষকে নিয়ে আসা হয়। অহিংস গণ অভ্যুত্থান নামে একটি সংগঠন মিথ্যা প্রচারণা চালিয়ে মানুষ জড় করে। এ ঘটনায় সংগঠনের আহ্বায়ককে আটক করা হয়েছে। পুরো একটি মিথ্যা প্রচারণা করে তারা মানুষকে নিয়ে এসেছে, সেটার সাথে যিনি আহ্বায়ক তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমাদেরকে অনেক বেশি এইসব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, সরকারের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, ফলে সরকার চায় না পুলিশ কারো ওপর বল প্রয়োগ করুক। সংস্থাগুলো এটার ব্যাপারে অ্যালার্ট ছিল। ওনারা তো বললেন যেটা হচ্ছে যে আগের যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল ডিলিংয়ের, সেখান থেকে আমরা সরে আসছি। মানে সরে আসছি আসলে পাবলিক এক্সপেকটেশনের কারণে। কেউ আসলে চান না যে আমরা ইভেন একটা আমাদের পুলিশ কাউকে ইভেন লাঠিচার্জ করুক, এটাও অনেকে দেখতে চান না। ব্রিফিংয়ে উঠে আসে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়টি। শফিকুল আলম জানান, চট্টগ্রামের কোতোয়ালি থানার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। আমরা যেটা জানি উনি আটক হয়েছেন। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম মহানগরের 41টি ওয়ার্ডে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা। প্রয়োজনীয় সনদ পেতে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন অনেকে। ওয়ার্ড কাউন্সিলর নেই 3 ওয়ার্ড মিলে সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন, ফলে জমছে আবেদনের স্তূপ। দিনের পর দিন ঘুরছেন সেবা প্রার্থীরা। অসুবিধা এটা নাই ওটা নাই। বাচ্চাকে স্কুলে ভর্তির প্রয়োজনে দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে নিজের ও স্ত্রীর জন্ম নিবন্ধন আবেদনের 2 সপ্তাহ পরও কোনো অগ্রগতি নেই। সনদের জন্য এরকম ঘুরছেন আরও অনেকে। আমাকে আজকে দিবে, কালকে দিবে, পরশু দিবে, এভাবে করে করে আমাকে মানে সে হয়রানি করেছিল। কয়েকদিন পর পর আসে জন্ম নিবন্ধনের জন্য, হচ্ছে না, আজকে আসো কালকে করতেছে। দ্রুত সনদ দেওয়ার কথা বলে বাড়তি টাকা দেওয়ার অভিযোগ উঠছে ওয়ার্ড অফিসের অনেক কর্মচারীর বিরুদ্ধে। খুশি হয়ে উনি হয়তো দিছে, এটা আমার তো নাই, এটা আমরা কিন্তু নিই না, এভারেজ আমরা কিন্তু নিই না। আমরা 50 টাকা করে খুশি হয়ে কেউ দিলে এটা নিই। 5 আগস্ট সরকার পতনের পর অপসারিত হন সব কাউন্সিলর। গত 3 মাসে প্রতিটি ওয়ার্ডে জমেছে সনদের শত শত আবেদন। 2-3 ধাপে কর্মকর্তা পরিবর্তন, পাসওয়ার্ড পরিবর্তন, এই জিনিসগুলোর কারণে কাজ কিন্তু অনেক হ্যাম্পারিং হয়ে গেছে। হ্যাঁ, মানুষও কষ্ট পাইছে, আমরাও কিন্তু কম কষ্ট পাইনি। মানুষের চাপ আছে, যেহেতু জানুয়ারিতে 32 সময় একটু জন্ম নিবন্ধনের চাপ আছে, আর কিছু নতুন ভোটারের চাপ আছে। চট্টগ্রাম মহানগরীর 41টি ওয়ার্ডের সবকটির অবস্থা একই। পুরো নগরীকে 6টি জোনে ভাগ করে সিটি কর্পোরেশনের 3 জন কর্মকর্তাকে দায়িত্ব দিলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এখন বেশিরভাগ হয়রানি হচ্ছি। আজকে আসতেছি, কালকে আসতেছি, 1 সপ্তাহ পর আসেন। আমি আমার আব্বার মৃত্যু সনদ এবং আমাদের ওয়ারিশন সনদ, এই দুইটার জন্য আমি আসছি সকালে। বলে যে হয়ে যাবে, আজকে করে দিব, কালকে করে দিব, 1.5 মাস 2 মাস। আমার বলি না, সবারই। সেবা প্রদানে গাফিলতির ব্যাপারে সতর্কবার্তা দিয়েছেন সিটি মেয়র। এখানে হয়রানি যাতে না হয় সেটা আমি দেখছি। 50 টাকা যেটা ফি, সেটার বাইরে অনেকে যদি বলছে আমাকে 100 টাকা 200 টাকা, এই ধরনের এক্সট্রা কোনো টাকা নিলে আপনারা আমাকে জানাবেন। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। নাটোরে রেল লাইনের স্লিপারের ক্লিপ চুরি যেন কিছুতেই রোধ করা যাচ্ছে না। এছাড়াও শতাধিক স্থানে স্লিপার ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেলপথ। সম্মিলিত প্রচেষ্টায় ক্লিপ চুরি রুখতে জোর দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যাত্রী নিরাপত্তার বিষয় বিবেচনায় ঝুঁকিমুক্ত রেলপথ তৈরিতে লাইনগুলো দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। নাটোরের আব্দুলপুর থেকে আজিমনগর রেল স্টেশন পর্যন্ত ডাবল লাইনের শতাধিক স্থানেই স্লিপারগুলো এমন ভাঙা, এর উপর দিয়ে ছুটছে একের পর এক ট্রেন। প্রায় 10 কিলোমিটার রেলপথের বেশ কয়েকটি স্থান থেকে চুরি হয়েছে স্লিপারের ক্লিপ, যার কারণে ভাঙছে স্লিপারগুলো। এতে উদ্বেগ বাড়ছে ট্রেন চলাচলে। রেলপথ নিরাপদ রাখতে চুরি ঠেকানো সহ ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দাবি চালক ও যাত্রীদের। কোথাও যদি নাট বল্ট না থাকে এখন, আর যদি স্লিপার ভাঙানো থাকে, সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এটা মেরামত করার ব্যবস্থা করতে হবে। আনসার আগে ছিল, মেলা আনসার ছিল, নিরাপত্তা ভাড়া দিত,
নিরাপত্তা পাহারা দিতে, এখন তো পাহারা কেউ দেয় না। স্টেশন মাস্টার জানালেন, ক্লিপ চুরি ঠেকাতে পাহারা জোরদার করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। রেলের যে পিনগুলো থাকে এগুলো খুলে নিয়ে যাচ্ছে অনেকেই, তো আমরা এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাইছি এবং নাইটে গাড়ির ব্যবস্থাও করছি। যন্ত্রাংশগুলো চুরি হয় সেকশনের বাইরে, এগুলো হয়তো আমরা আমাদের বললে আমরা হয়তো কর্তৃপক্ষকে জানাই, তারা ব্যবস্থা নেয় আর কি। রেলপথ ঝুঁকিমুক্ত রাখতে সর্বোচ্চ সতর্ক থাকে রেলওয়ে বিভাগ। স্লিপারের ক্লিপ চুরি ঠেকাতে সবার সম্মিলিত প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছেন এই কর্মকর্তা। একার পক্ষে কিন্তু অসম্ভব। একটা মানুষ প্যান্ডেল ক্লিপ খুলতেছে, সাধারণ জনগণ সেটা দেখতেছে, সে যদি একটু কিছু করে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারাও দেখতেছে, সবাই যদি মিলিতভাবে এটা রোধ করা যায় তাহলে সম্ভব। পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার আওতায় ঝুঁকিপূর্ণ এই রেলপথ। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। নতুন আমি আসছি তো, এখনো পর্যন্ত নতুন পুরোপুরি সব অভিজ্ঞতা তৈরি হয়ে আসেনি। রেলযাত্রা নিরাপদ করতে ঝুঁকিপূর্ণ রেল লাইন মেরামত সহ নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। পঞ্চগড়ে অগ্রহায়ণের প্রথম ভাগেই ধীরে ধীরে অনুভূত হতে শুরু করেছে শীত। ভোরবেলা গোটা জেলা আচ্ছন্ন থাকে কুয়াশায়। বেলা গড়ালে সূর্যের তাপে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সন্ধ্যা নামতেই আবারও জেঁকে বসে ঠান্ডা। প্রকৃতি যেন নিজেকে মুড়িয়ে রেখেছে কুয়াশার চাদরে। ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজলেও সূর্যের কিরণ কুয়াশা ভেদ করে তখনও পৌঁছায়নি সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। প্রতি বছরই শীতকালে খবরের পাতায় শিরোনাম হয় পঞ্চগড়ে তাপমাত্রার পারদের উঠানামা। অগ্রহায়ণের শুরুর সময়টাতেই এই অঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। গরম কাপড় ছাড়া সকালে বাড়ির বাহিরে বেরোয় না কেউ। শীতের তাপমাত্রা আস্তে আস্তে কমতেছে, এখন একটু হালকা শীত অনুভূত হচ্ছে। সকালে প্রচণ্ড কুয়াশা পড়ছে। আমাদের গরিব মানুষ কাজকর্ম করতে পারে না শীতের কারণে, ওই জন্য অনেক কষ্ট হয়। কুয়াশা, হিমেল হাওয়া কিংবা হাড় কাঁপানো শীত, আবহাওয়া যেমনই হোক পেটের দায়ে কাজে যেতে হয় শ্রমজীবীদের। এই মৌসুমে কষ্টটাও তাদেরই বেশি। খড়কুটো জ্বালিয়ে কোনো রকমের শীত নিবারণের চেষ্টা থাকে ছিন্নমূল মানুষের। শীত কাটতেছে, যে শীতের মধ্যে আইলাম, এখন কুয়াশা পড়বো, এই কুয়াশার মধ্যে যাইতেই হবে বাংলা বান্দা, না গেলে পেটে ভাত নাই। যাইতে হয় বাংলা বান্দা, এই গাড়ি নিয়ে কাপড় চোপড় এগুলো সব ভিজা হয়ে যায়, আমাদের খুব কষ্ট হয়। শীতকালে আমাদের পাতা কাটার খুব কষ্ট হয়। ঠান্ডার মনে করেন সাইকেল নিয়ে দূর দূরান্ত যাওয়া লাগে, কষ্ট করি। দুর্ভোগের পাশাপাশি শীতকালের আছে কিছু মধুর চিত্র। অন্ধকার নামার পরপরই প্রাণবন্ত হয়ে ওঠে অলিগলির অস্থায়ী পিঠাপুলির দোকান। পসরা সাজিয়ে জমজমাট ব্যবসা করেন মৌসুমি কাপড় ব্যবসায়ীরাও। পাকা পিঠার দোকান প্রতি শীতেই দেই। শীতকাল আসলে বাজারে ভাপা চিতোয়া এটা বেশি চলে। আর শহর এলাকা তো বাজারে মনে করেন সবাই আসে, এটাই পছন্দ করে বেশি। আমি বাজারে নানির সাথে পিঠা খাতে আসছি, আর খাই আমার ছোট বোনের জন্য নিয়ে যাব। চলতি মৌসুমে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। গত বছর যা নেমেছিল 5 ডিগ্রির ঘরে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ধীরে ধীরে প্রকৃতিতে অনুভূত হচ্ছে শীত ঋতু। ভোরে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। শীতের আগমনী বার্তা জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাঝার, ঢাকার দিকে তো একটু একটু করে শীত পড়ছে। আপনি যেখানে আছেন রংপুরে, আপনি কোন এলাকায় আছেন জানাবেন, এবং সেখানে এখন কেমন দেখছেন, সকালে কুয়াশা কেমন পড়ছে এবং প্রাণ প্রকৃতিতে আসলে কি মনে হচ্ছে, কিসে আপনি শীতের আভা পাচ্ছেন, কি দেখে মনে হচ্ছে শীত এসে গেছে? সোহার, শীতের তো অনুভূতি ক্রমেই বাড়ছে, অর্থাৎ শীতের যে তীব্রতার যে একটি বিষয় থাকে সেটি কিন্তু ক্রমেই অনুভূত হচ্ছে এবং প্রাণ প্রকৃতিতে এর যে প্রভাব সেটি কিন্তু পড়েছে। আমরা রংপুরের পীরগাছা এলাকায় আছি। আমি যদি আপনাকে একটুখানি দেখাতে পারি যে অর্থাৎ এই সকালবেলা যখন কিছুক্ষণ আগেও কুয়াশাচ্ছন্ন ছিল, এই কুয়াশাচ্ছন্ন হওয়ার পরে এখন ধীরে ধীরে কুয়াশা কেটে যাচ্ছে এবং লোকজন তারা কাজে কর্মে ফিরছেন। প্রত্যেকটি জায়গায় এক ধরনের দেখা যাচ্ছে যে রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে শঙ্কার যে কথা সেটি হচ্ছে এরকম যে যখন এই আবহাওয়া অফিস বলছে যে এবার
অন্তত 4টি শৈত্যপ্রবাহ হবে এবং সেটি তীব্র শৈত্যপ্রবাহ হবে। সেক্ষেত্রে কিন্তু প্রান্তিক যারা মানুষ থাকেন তাদের জন্য কিন্তু খুব অসহায় অবস্থা হয়, ত্রাহি অবস্থা হয় শীত বস্ত্রের জন্য। সে কারণে তাদের একটা দাবি থাকে যে আগাম যদি প্রস্তুতি থাকে প্রশাসনের পক্ষ থেকে তাহলে হয়তো সেটি নিবারণ করা বা মোকাবেলা করা বা যেটাই বলি না কেন সেটি সম্ভব হবে। এর বাইরে যেটি হয় যে আপনি জানেন যে আমরা যে জায়গাটিতে আছি এটিকে শতভাগ আলুর জমি এগুলো আছে, যে শতভাগ জমিতে আলু হয়। এই কল্যাণী ইউনিয়ন, পীরগাছার যে কল্যাণী ইউনিয়ন, আলু চাষিদের যেটি কৃষি বিভাগ, আবহাওয়া অফিস এবং আলু চাষিদের যেটি বর্ণনা সেটি হচ্ছে যে আবহাওয়াটা এই মুহূর্তে আছে, শীতের যে তাপমাত্রাটা অর্থাৎ আজকে 17.1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, 16 থেকে যদি 18 বা 20-এর মধ্যে যদি তাপমাত্রা থাকে তাহলে আলু চাষের জন্য উপযোগী হয়। কিন্তু যদি এটি নিচে নেমে যায় তাহলে কিন্তু আলু চাষিদের মধ্যে এক ধরনের বড় ধরনের বিপাকে পড়ে যায়। আপনি জানেন যে সারা বাংলাদেশের মধ্যে রংপুর হচ্ছে সব থেকে বড় আলু উৎপাদনকারী এখন জেলা, সর্ববৃহৎ জেলা, এবং এবার আরো বেশি পরিমাণ আলু এবার লাগানোর প্রস্তুতি চলছে, অনেক জায়গায় লাগানো হয়েছে। সবাই যেটা বলবার চেষ্টা করছে যে, এবং আবহাওয়া অফিস কিন্তু বলছে যে তাপমাত্রা 10-এর নিচে, অর্থাৎ এমনও আছে যে 2-3 দিন 3 থেকে 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসও নেমে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু যে কৃষি যে আবাদ, সেই আবাদের মধ্যে একটি বড় ধরনের প্রভাব পড়তে পারে। সে কারণে আগাম যে সমস্ত প্রস্তুতি আছে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে বীজতলাগুলো ঢেকে রাখা এবং যে আলুতে যদি গাছ উঠে তখন সেই আলুগুলোকে একটুখানি শীত থেকে দূরে রাখার চেষ্টা করা, এই ধরনের উদ্যোগ কিন্তু তারা নিতে বলেছেন। সোহার, মাঝহার, ধন্যবাদ আপনাকে। অর্থায়ন বিষয়ক জলবায়ু সম্মেলনে কাঙ্ক্ষিত অর্থই মিলল না ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য। বিশেষ করে অভিযোজন খাতে চাহিদার তুলনায় মিলেছে অর্ধেকেরও কম অর্থ। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন জলবায়ু অ্যাডাপ্টেশন ফান্ডের প্রধান। যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, এই খাতে অর্থায়ন বৃদ্ধি করা গেলে লাভবান হতে পারত বাংলাদেশের মতো দেশগুলো। আজারবাইজান থেকে আহমদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। জলবায়ু অভিঘাত মোকাবেলায় খাপ খাইয়ে নেয়া বা অভিযোজন খাতে সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম কার্যক্রম। কিন্তু প্রতি বছর কমছে জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন। এবছর জলবায়ু সম্মেলনে $300 মিলিয়ন অর্থ প্রত্যাশা করা হলেও মিলেছে কেবল 133 মিলিয়ন। বিষয়টি নিয়ে হতাশায় এই তহবিলের প্রধান মিকো লিকাইনেন। আমরা সবাই জানি অভিযোজন খাত কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেখানে অর্থায়নে মনোযোগ হারাচ্ছে বিশ্ব। $300 মিলিয়ন এবছর দরকার ছিল, মিলেছে $133 মিলিয়ন। এ খাতের কার্যক্রম যে এখনো চলছে এটাই বিস্ময়কর। উন্নত দেশগুলোর অর্থায়নে স্বেচ্ছায় সহায়তা করার কথা, কিন্তু তারা অনেকটাই দেখেও না দেখার ভান করছেন। আজারবাইজানের বাকুতে যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তহবিলের প্রধান জানান, এটা 1-2 দিনের চ্যালেঞ্জ নয়, কয়েক দশকের চ্যালেঞ্জ। তবুও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে ইতিবাচক ভবিষ্যৎ নিশ্চিতের, বিশেষ করে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য। এবছর নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল, অ্যাডাপ্টেশন ফান্ড ও অর্থায়ন বিন্যস্ত একটা চ্যালেঞ্জ ছিল। তবে আপনাকে মনে রাখতে হবে এটা 1 বছরের চ্যালেঞ্জ নয়, কয়েক দশকের চ্যালেঞ্জ। আমরা ক্রমাগত চেষ্টা চালাচ্ছি একটা ইতিবাচক ভবিষ্যতের জন্য। বলটা এখন উন্নত দেশগুলোর কোর্টে। আমরা যদি ছেড়ে দিই তাহলে কিছুই পাবো না। সম্মেলনের সমঝোতায় বিভিন্ন দেশ ও রাষ্ট্রভিত্তিক সংস্থাগুলো বিভিন্ন রকমের দাবি তোলে। অভিযোজন খাতে আর্থিক ঘাটতির এই কথা জানা আছে উন্নত দেশগুলোর, তবুও বিষয়টি নিয়ে তারা গড়িমসিই করছে। Hundreds of billions or trillions that are being discussed. Our funding is grant-based funding. আমরা $মিলিয়ন অর্থায়ন নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আমি বলবো গ্রান্ট বেসড ফান্ড আরো বাড়ানো দরকার, বিশেষ করে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য। Private sector investment. এখনো আশা ছাড়ছেন না মিকো, বলছেন হতাশা থাকতেই পারে, তবে আগামী সম্মেলনে ও উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে আরো অর্থ সহায়তা বাড়াবে বলেই প্রত্যাশা তার। And a little bit depressing. I mean, I said I need to try and keep on being optimistic. আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। 3 বছর পর আবারও চালু হলো বাংলাদেশ ব্যাংক বিল। সংকোচনমূলক মুদ্রানীতির লক্ষ্য অর্জনে এর মাধ্যমে অতিরিক্ত তারল্য উঠিয়ে নিতে চায় কেন্দ্রীয় ব্যাংক। এই অর্থ দেয়া হবে দুর্বল ব্যাংকগুলোকে। এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। এটি সফল হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং দুর্বল ব্যাংকের তারল্য সংকটের সমাধান সহজ হবে বলেও মনে করেন তারা।
লুটপাটের কারণে চরম তারল্য সংকটে বেশ কয়েকটি ব্যাংক। পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে। তারল্য সংকট কাটাতে বিশেষ ব্যবস্থাই করা হচ্ছে অর্থ সরবরাহ। সবল ব্যাংক থেকে ঋণ নিতে গ্যারান্টি দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। যদিও এ উদ্যোগে খুব একটা সাড়া দিচ্ছে না সবল ব্যাংক, তাই সংকট উত্তরণে বিকল্প ভাবছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় ৩ বছর পর আবারও চালু করেছে বাংলাদেশ ব্যাংক বিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং মুদ্রানীতির লক্ষ্য অর্জনে এ বিলের মাধ্যমে বাজার থেকে অতিরিক্ত তারল্য উঠিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমরা মনে করছি যে আমাদের মার্কেটে এখনো কিছু লিকুইড মানি রয়ে গেছে। আমরা এই বিবি বিল ইস্যু করার মাধ্যমে মার্কেট থেকে আরও কিছু লিকুইডিটি আমরা চাচ্ছি যে এটাকে উঠিয়ে নিব। এই লক্ষ্যে আসলে কাজ করা হচ্ছে, যে এটা সংকোচনমূলক এই মুদ্রানীতির একটি টুলস হিসেবে ব্যবহৃত হবে। বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে ওঠানো টাকা দেওয়া হবে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে। এর মাধ্যমে সংকট সমাধান সহজ হবে বলে মনে করছেন ব্যাংকাররা। দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই সবল ব্যাংকগুলো এ উদ্যোগে সামিল হবে বলেও জানান তারা। আমরা সেন্ট্রাল ব্যাংকে রাজি আছি, সেন্ট্রাল ব্যাংকে সরাসরি দেয় তাহলে ভালো, কারণ সেন্ট্রাল ব্যাংক ওদের আর্থিক অবস্থা জানে আমাদের চেয়েও বেশি ভালো, এবং সেন্ট্রাল ব্যাংকের কাছে ওদের দায়বদ্ধতা অনেক বেশি। অ্যাজ এগেস্ট আমরা যদি দিতে যাই সরাসরি, আমাদের তো শুধু টাকা দিয়ে দিলাম, কিন্তু আমাদের সাথে কিন্তু দায়বদ্ধতা নেই। তো এটা একদিকে ভালো হয়েছে, সেন্ট্রাল ব্যাংক দিয়ে সেন্ট্রাল ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবে। সবল ব্যাংক বলতে যা, তারা যদি সেন্ট্রাল ব্যাংকে গ্যারান্টি দিয়ে বিশ্বাস না করে, তাহলে বিল বন্ড দিয়ে বিশ্বাস করতে হবে। কোনো না কোনোভাবে সেন্ট্রাল ব্যাংক তো দুই জায়গায় সেন্ট্রাল ব্যাংক গভর্নমেন্ট, তাই তো। তো পরিষ্কার হলো যে দুর্বল ব্যাংকের এখন উদ্দেশ্য হচ্ছে আমার টাকা পাওয়া, পরিমাণগত দিকটা কত এটা অ্যাসার্টেন করে একবারে সেই ব্যবস্থা করলে ব্যাংকগুলোর এই ক্রাইসিস হ্যান্ডেল করা সুবিধাজনক। সেই জন্যই আমরা ওয়েলকাম করি যদি রিজনেবলি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট হয়। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও। এটি কার্যকর হলে সবল ব্যাংকগুলোর আস্থাহীনতা দূর হবে। প্রয়োজন অনুযায়ী দুর্বল ব্যাংকগুলোকে অর্থ বরাদ্দ করতে পারবে বাংলাদেশ ব্যাংক। মার্কেটে সারপ্লাস সিকিউরিটি আমাকে দেবেন, তারা কিন্তু আমার প্রয়োজনের ব্যাপারটা বিবেচনা করে আমাকে টাকা দেবেন না। তাদের কাছে রেট বা অন্য বিষয়টা ইম্পর্টেন্ট। সুতরাং কতটুকু ফান্ড আমার প্রয়োজন সেটা অ্যাসেস করা, সেই অনুযায়ী ফান্ড অ্যালোকেট করা, সেই ব্যাপারটা ইন্ডিভিজুয়াল সাপ্লায়ার করবে না, সেন্ট্রাল ব্যাংকে করতে হবে। আর দ্বিতীয়ত হলো, যারা সাপ্লাই করছেন তারা কনফিডেন্স পাবেন যে ঠিক আছে, আমার টাকাটা তো আমি সরাসরি দিচ্ছি না, যাকেই দেন, কারণ কোনো না কোনোভাবে ইমপ্লিসিটলি এই এগ্রিমেন্টের পিছনে, অ্যারেঞ্জমেন্টের পিছনে দাঁড়িয়ে আছে কিন্তু সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বিলের প্রথম নিলামে 500 কোটি টাকা সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ম্যাক্রোগ্লোসিয়া নামের এক বিরল রোগে আক্রান্ত পিরোজপুরের নিসারাবাদ উপজেলার শিশু জুবায়ের আল মাহমুদ সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে সহায় সম্বল বিক্রি করে সর্বশান্ত হতদরিদ্র পরিবারটি। সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সরসিনা এলাকার শিশু জুবায়ের আল মাহমুদ ৫ম শ্রেণীতে পড়ুয়া এই শিক্ষার্থী জন্ম থেকেই বিরল এক রোগে আক্রান্ত। চিকিৎসকের ভাষায় বলা হচ্ছে ম্যাক্রোগ্লোসিয়া। সাধারণভাবে বলা যায় বড় জিহ্বা রোগ। বয়স বাড়ার সাথে সাথে মারাত্মক রূপ ধারণ করেছে রোগটি। বর্তমানে মুখ থেকে ৫.৫ ইঞ্চি বাহিরে বেরিয়ে এসেছে জুবায়েরের জিহ্বা। স্কুলে যাওয়া আসা সহ সমাজের সবকিছু থেকেই রোগকে আড়াল করতে রুমাল সাথে রাখতে হয় তাকে। অনেকে দেখি ভয় পায়, কিন্তু আমি আমার চোখে যখনই পড়ে আমি খুব দুঃখ লাগে। ছেলেটা তো বাইরে স্বাভাবিকভাবে চলতে পারে না, ও তো স্কুলে পড়ে 5-এ, মাথা ব্রেনও ভালো, কিন্তু স্বাভাবিকভাবে বেরোইতে পারে না। জিহ্বা বড় হয়ে যাওয়ায় তরল খাবার ছাড়া কিছুই খেতে পারে না জুবায়ের। সহায় সম্বল বিক্রি করে ছেলেকে ভারতের ভেলোরে চিকিৎসা করিয়েছিলেন দিনমজুর বাবা। ৩ বছর পর আবারও যাওয়ার কথা থাকলেও অর্থ সংকটে দেশেও চিকিৎসা চালাতে পারছে না দরিদ্র পরিবারটি। ব্যয় যোগাতে বিভিন্ন সরকারি দফতরেও ঘুরছেন বাবা আমিনুল ইসলাম। জিহ্বায় গোটা গোটা বিচি, ওই দিয়ে রক্ত পড়ে, মানে এমন কোনো দিন নেই ও রক্ত পড়ে না। রক্ত পড়লে ও খুব ক্লান্তই পড়ে। চাই ওর সুচিকিৎসাটা হোক, ও আর 5টা ছেলেমেয়ের মতন বাঁচুক। ভেলোরের ডাক্তাররাও বলছে যে 100% ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি যদি এইরকম জিহ্বা বের হইয়া বাইরে থাকে। যদি ওরা আপনারা একটু সহযোগিতা করেন বা সাহায্য করেন, এইটা দিয়ে যদি যাইতে আমরা পারি, তাহলে হয়তো বা দ্বিতীয়বার একটা চেষ্টা দিয়ে দেখবো যে বাচ্চার
সত্যি সত্যি রোগটা আমরা নির্মূল করতে পারছি কিনা। ম্যাক্রোগ্লোসিয়া রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল, জেলা পর্যায়ে তা করাও সম্ভব নয় বলে জানান পিরোজপুরের এই শিশু রোগ বিশেষজ্ঞ। তার চিকিৎসাটা এখন মোটামুটি সার্জারি, রিকনস্ট্রাকটিভ সার্জারির পর্যায়ে চলে গেছে। এখন এই চিকিৎসা আসলে আমাদের মতে মফস্বলে সম্ভব নেই। সার্জিক্যাল রিকনস্ট্রাকটিভ যদি হয় সেক্ষেত্রে দেখা যেতে পারে 4-5 লাখ টাকাও লাগতে পারে। আবার যদি দেখা যাচ্ছে এখানে আমরা রেডিওথেরাপি যোগ করি সেখানে আমাদের খরচের পরিমাণ আরো বেশি লাগতে পারে। জুবায়েরের সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে শিশুটির পিতা আমিনুল ইসলাম। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দক্ষিণ এশিয়ার নবীনতম ভাষা হিসেবে ডিজিটাল যুগে প্রবেশ করেছে দেশের মাল পাহাড়িয়া জনগোষ্ঠীর মাতৃভাষা। বিশ্বের 295তম কিবোর্ড হিসেবে এই ভাষার ডিজিটাল হরফ ও কিবোর্ড সম্প্রতি রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে। গবেষকরা বলছেন এর মধ্য দিয়ে বিলুপ্তির ঝুঁকিতে থাকা পাহাড়িয়া ভাষা সংরক্ষণে বিশ্বের কাছে ছড়িয়ে দিতে পারবে বর্তমান প্রজন্ম। আর তরুণ প্রজন্মকে পাহাড়িয়া ভাষার সাথে পরিচিত করতে এই কিবোর্ড সহযোগিতা করবে। উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় পাহাড়িয়া জনগোষ্ঠীর প্রায় 18,000 মানুষের বসবাস। প্রধানত মাতৃভাষায় লেখাপড়ার সীমাবদ্ধতার কারণে শিক্ষার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে তারা। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি ও পাহাড়িয়া পরিষদের যৌথ উদ্যোগে সম্প্রতি এই জাতিগোষ্ঠীর মাতৃভাষার ডিজিটাল হরফ ও কিবোর্ড চালু হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধনে জানানো হয় এর মাধ্যমে এই ভাষা নতুন এক সময়ে প্রবেশ করল। ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে যাচ্ছে পাহাড়িয়ারা, কিন্তু আসলে এদের যে একটা ধরে রাখার মতন কিছু জিনিস লাগবে এইগুলা নাই। বেশ কয়েকজন আছি, আমরা উদ্যোগ নিয়েছিলাম যে অস্তিত্ব ধরে রাখার জন্য আমাদের কিছু করা দরকার। কিবোর্ড যখন থাকবে তখন আমরা কিন্তু বাংলা ইংলিশে যেভাবে টাইপিং করি আমাদের ভাষা দিয়েও চর্চা সেটা করতে পারবো। আর এভাবে কিন্তু আমাদের ভাষার যে সংস্কৃতি যে রক্ষা বা ভাষা রক্ষা সেটা কিন্তু সম্ভব। 2012 সাল থেকে গ্রামে গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করেন আদিবাসী গবেষক অভিলাষ বিশ্বাস। তিনি নিজের উদ্ভাবিত এই কিবোর্ডের নামকরণ করেছেন তার প্রয়াত মেয়ে অতিথির নামে। এটাকে আমি চিন্তা করেছি কিভাবে লিখিত রূপ দেওয়া যায় এবং লিখিত রূপ দিলে তারা কীভাবে চর্চা করবে। পুরোটাই আমরা গ্রামাটিক্যালভাবে তৈরি করেছি যেন তারা পড়তে পারবে, লিখতে পারবে, অন্যরাও পারবে। এটা তারা ইউটিউবে, কম্পিউটারে, মোবাইলে তারা লিখতে পারবে নিজের ভাষা দিয়ে। তাদের মত প্রকাশ এবং তাদের মনোভাবটা তার প্রকাশ করতে হবে। রোমান হরফে অতিথি কিবোর্ডটি তৈরি করা হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজে ব্যবহার করা যাবে। দেশে বিপন্নের ঝুঁকিতে থাকা 14টি ভাষার মধ্যে পাহাড়িয়া ভাষাও একটি। নিজস্ব কিবোর্ড ভাষাটিকে নতুন প্রাণ দেবে বলে মনে করেন গবেষকরা। এবং এই পাহাড়িয়া ভাষার মধ্যে প্রচুর রিসোর্স আছে যেটা তাদের প্রকৃতিতে তারা নিজেরা সার্ভাইভ করতে পারবে। এই ধরনের ভাষাগুলোর ডাটা প্রোডাকশন টুল এবং এই জনগোষ্ঠীর যেটা বলে যে আমরা বলি যে টেকনোলজি প্রফিসিয়েন্সি, এই টেকনোলজি প্রফিসিয়েন্সি কিন্তু আদিবাসী ভাষাগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরাও চাই অন্যান্য ভাষাগুলো এই যাত্রায় সামিল হোক। এই উদ্যোগ দেশের অন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাকেও এমনভাবে ডিজিটালাইজেশন করার ক্ষেত্রে পথ দেখাবে বলে মনে করেন স্থানীয় প্রশাসন। ধরেন একটা মানুষও যদি পৃথিবীতে বেঁচে না থাকে আমি ভাষাটাকে বাঁচিয়ে রাখতে পারবো। প্রযুক্তির অ্যাক্সেস কিন্তু এখন সহজ হয়ে গেছে। এই ভাষাটা যেহেতু প্রযুক্তিতে ঢুকেছে তাতে সুবিধা হবে। তারা কিন্তু তথ্যপত্রের সাথে জগতে তার ক্ষেত্রটা, অর্থাৎ তিনি তার কর্মজীবন, তিনি তার শিক্ষা, তিনি তার গবেষণা, তার সংস্কৃতি সুরক্ষা সব কিছুতে এটা কাজে লাগাতে পারবে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। টাঙ্গাইলের ভুয়াপুরে মুসলিম নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার 1.5 মাস পার হলেও ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ আসামি। অভিযুক্তরা মামলা তুলে নিতে নিহতের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন এলাকাবাসী। টাঙ্গাইলের ভুয়াপুরের মাটিকাটা এলাকায় গত 4 অক্টোবর প্রকাশ্যে মুসলিম উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আহত হন বেশ কয়েকজন। ঘটনার পর পেরিয়েছে 1.5 মাস, থামেনি স্বজনদের কান্না। উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে দিশেহারা পরিবার। হত্যা মামলার প্রধান আসামি রাকিব সহ বেশ কয়েকজন অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে। মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ পরিবারের। ছেলে বালুর ব্যবসা, পাথরের ব্যবসা করতো। 20-22 জন লোক আছে। আমার পোলা কোবাতে, আমার নিজেরও কোবাইছে। পুলিশ এখনো তরবার নাই, আসামি ধরে না। আমার ছেলে চক্রান্ত করে মারছে। আমি খুনের বদলি ফাঁসির হুকুম চাই। আমার ছেলে কোনো অপরাধ করছে, আল্লাহ কোনো নারাই ঝগড়া করছিল না।
বেশিরভাগ আসামি এখনো ধরা না পড়ায় ক্ষুব্ধ এলাকাবাসীও। বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন তারা। যারা মারছে ওরা এখনো এলাকায় ঘোরাঘুরি করতেছে, মাঝে মাঝে শুনি যে আসে মাইকু নিয়ে এসে একটু ঘুরে যায় বা বাড়িতেও আসে। পুলিশ সমস্ত থানার সাথে যোগাযোগই আছে, ওরা আসলে পুলিশ আসলে ওরা চলে যায়। যেহেতু ভিডিও ফুটেজ আছে, প্রকৃত অপরাধী যারা তাদের দেশের আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি হোক। এ পর্যন্ত 3 আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বাকিদের ধরতে চেষ্টা চলছে বলেও জানান তিনি। সর্বোচ্চ পরিমাণে গুরুত্ব দিয়ে আমরা এই আসামিদের খুঁজে বেড়াচ্ছি। আমাদের ওই এলাকাতে দূরের কথা, পুরো এই টাঙ্গাইল জেলার মধ্যে কোনো আসামি রয়েছে এমন কোনো প্রমাণ নেই। স্থানীয়রা জানায়, অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে মুসলিমের সাথে রাকিব ও সুজনের বিরোধ দেখা দেয়। এ নিয়ে সালিশ বৈঠকে বাকবিতণ্ডার জের ধরে প্রকাশ্যে মুসলিমকে কুপিয়ে হত্যা করা হয়। জাহিদ হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে ঘুষকাণ্ড ইস্যুতে ভারতের ভেতরে বাইরে চাপ বেড়েই চলেছে দেশটির শীর্ষ ব্যবসায় প্রতিষ্ঠান আদানি গ্রুপের ওপর। আদানির সাথে লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি প্রতিষ্ঠান টোটাল এনার্জি। অন্যদিকে চুক্তির বিষয়ে খতিয়ে দেখার কথা জানিয়েছে শ্রীলঙ্কা। এ অবস্থায় লোকসভাতেও আদানির বিরুদ্ধে সরব বিরোধী শিবির। ভারত এবং বিশ্বের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গোষ্ঠী আদানির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল দিল্লির রাজপথ। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গৌতম আদানির মালিকানাধীন এই ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভ করে যুব কংগ্রেস। রাজপথ যখন উত্তাল, তখন আদানি ইস্যুতে হট্টগোল ছড়ায় পার্লামেন্টেও। সোমবার লোকসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনই আদানির দুর্নীতি নিয়ে সরব হয়ে ওঠে বিরোধী দল। কংগ্রেস এই ইস্যুতে আলোচনার প্রস্তাব দিলে মুলতবি করা হয় অধিবেশন। আদানির বিরুদ্ধে ঘুষসহ বিভিন্ন ধরনের আর্থিক দুর্নীতির ভয়াবহ অভিযোগ উঠেছে। আমরা এই ইস্যুতেই আলোচনা করতে চেয়েছি, কারণ ভারতের জনগণের করের অর্থে এই ঘুষ দেয়া হয়েছে, অথচ অধিবেশন মুলতবি করা হলো। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি আদালত দেশটির কর্মকর্তাদের ঘুষ দেওয়ার জন্য অভিযুক্ত করে আদানি গ্রুপকে। গৌতম আদানি সহ গোষ্ঠীটির শীর্ষ কয়েক কর্মকর্তার বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এদিকে আদানির সাথে সব ধরনের ব্যবসায়িক লেনদেন স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি প্রতিষ্ঠান টোটাল এনার্জি। বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মার্কিন তদন্তের বিষয়ে অবগত ছিল না টোটাল এনার্জি। এদিকে আদানি গোষ্ঠীর সাথে হওয়া বিদ্যুৎ চুক্তি নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। দেশটির নবনির্বাচিত বাম সরকার জানায়, বায়ু বিদ্যুৎ সংক্রান্ত চুক্তির বিষয়ে আবারও সিদ্ধান্ত নেবে নবগঠিত মন্ত্রিসভা। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। 2020 সালের নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টায় দায় থেকে অব্যাহতি পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে আলোচিত মামলা খারিজ করে দেয় মার্কিন আদালত। মামলাটি খারিজে আদালতে আবেদন জানান মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। সরকারের গোপন নথি বাড়িতে রাখার অভিযোগে করা মামলা খারিজের আবেদনও করেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে করা ওই দুটি মামলাই করেছিলেন জ্যাক স্মিথ। নিজেকে বরাবরই নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। গত 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পান ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারির দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করবেন তিনি। জ্যাক স্মিথ বলেন, প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিলে নিয়ম অনুযায়ী মামলা থেকে অব্যাহতি পাবেন ট্রাম্প। 4 বছরের মেয়াদ শেষে আবার শুরু করা যাবে বিচার কাজ।